আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা রাইট ফর্ম ভার্বের চিন্তায় ঘুমোতে পারতেছেন না সেই সকল স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটি মোস্টলি ইম্পর্টেন্ট। হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনি খুব ইজিলি রাইট ফর্ম ভার্ব সলভ করতে পারবেন। তো অবশ্যই এর জন্য কি রুল সহ পড়তে হবে বা দেখতে হবে এবং জানতে হবে। তো চলুন আর কথা নয়, চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো। হ্যাঁ গাইস, আমি আছি আপনাদের সাথে এমডি সোহেল খান। আপনারা দেখতেছেন এডুকেশন সাইট ইউটিউব চ্যানেল। তো দেখুন, রাইট ফর্ম অফ ভার্বস পাস পাওয়ার জন্য নিম্নোক্ত রুলস অবশ্যই টানা মুখস্থ থাকতে হবে। প্রথমেই দেখতে হবে প্যাসেজটি প্রেজেন্ট নাকি পাস্টের এবং প্রত্যেকটা লাইনের টেন্স অ্যান্ড গ্রামার সূক্ষ্মভাবে খেয়াল করে উত্তর করতে হবে। ভোকাবুলারি ও বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো চলুন রুল দেখে নিচ্ছি। দেখুন, রুল 1-এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্ব যা আছে তাই থাকবে। তো চলুন একটি এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। তো দেখুন একটি এক্সাম্পল, হি টু স্কুল, এখানে ব্র্যাকেটে দেখুন গো আছে। তো আমরা জানি এখানে গো হবে, হি গো টু স্কুল। সো এই যে গোটা যে আছে, এই গোটার কি পরিবর্তন হবে? তো দেখুন রুল 1-এ কিন্তু বলা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে মূল ভার্বের সাথে কিন্তু এস বা ইএস যুক্ত করতে হবে। তো দেখুন এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে হি। সো অবশ্যই হির পরে গোটা হয়ে যাবে কি, গোটা কিন্তু ভি1-এ আছে, ভি1-এই থাকবে, জাস্ট এস বা ইএস যুক্ত হবে, কারণ সাবজেক্টটি আমাদের কিন্তু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এ কারণে গোটা কি হয়ে যাবে, গোজ। গোটা কি হয়ে যাবে, গোজ। তো তখন আমরা এভাবে লিখব যে গোটা হয়ে যাবে গোজ। হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, গোটা হয়ে যাবে গোজ। এরপর দেখুন আরেকটি এক্সাম্পল, দে দে ওয়ার্ক ভেরি হার্ড। তো দেখুন দে ওয়ার্ক ভেরি হার্ড, তো এখানে ফাঁকা ঘরে কি হবে? ওয়ার্কটার কোনো পরিবর্তন হবে কি? হবে না। তার কারণ রুল 1-এ দেখুন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস হবে ভার্বের সাথে, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় সেক্ষেত্রে ভার্ব যা আছে তাই থাকবে। সো অবশ্যই দেটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এই কারণে ভার্ব যা আছে তাই থাকবে। তাহলে এই ওয়ার্ক আছে, ওয়ার্কেই থাকবে। তো আমাদের লিখতে হবে ওয়ার্ক। সো দেখুন আমরা এভাবে কিন্তু সলভ করতে পারি। হি গোজ টু স্কুল, দে ওয়ার্ক ভেরি হার্ড। এরপর দেখুন রুল 2। রুল 2-তে বলা আছে যে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়। তাহলে দেখুন সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের হলে শর্ত 1-এ বলা হয়েছে যে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হতে হবে। যদি সেন্টেন্সটি প্যাসিভের হয় সেক্ষেত্রে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব আমাদের নিয়ে এসে বসাতে হবে নতুন করে, আর ভার্ব যেটা আছে সেটি কিন্তু ভি3 হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। এখন দেখুন প্যাসিভ ভয়েস চিনব কী করে? অনেকেই কিন্তু প্যাসিভ ভয়েস চিনতে পারি না। তো এক্ষেত্রে আমাদের সমস্যাটা হয়ে যায় যে আমরা প্যাসিভ ভয়েস যদি চিনতেই না পারি তাহলে কিভাবে আমরা এটিকে সলভ করব? আগে আমাদেরকে চিনতে হবে, সিলেক্ট করতে হবে বা চিহ্নিত করতে হবে যে এটি প্যাসিভ সেন্টেন্স। তো দেখুন প্যাসিভ সেন্টেন্স চেনার উপায়, প্যাসিভ নিষ্ক্রিয় সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টটি সবসময় নিষ্ক্রিয় হবে, সবসময় নিষ্ক্রিয় অর্থাৎ বস্তুবাচক হবে। এই নিষ্ক্রিয় সাবজেক্টটি এবং এই কাজটি সাবজেক্ট নিজে না করে অন্য কারো দ্বারা করাবে, অর্থাৎ যে সাবজেক্ট আছে এটি কিন্তু নিষ্ক্রিয় থাকবে আর এটি নিজে না করে অন্য কারো দ্বারা কি করানো হবে। এরকম সেন্টেন্সকে আমরা প্যাসিভ বলে থাকি। এরপর দেখুন এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। ফার্স্ট এক্সাম্পল দেখুন, প্যাসিভ ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই বাস। আরেকটা কথা, আমরা বাই দেখলে কিন্তু বুঝতে পারি যে এটি প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভে কিন্তু বাই দেয়া থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু বাই উজ্জ্ব হিসেবে থাকে, অর্থাৎ দেয়া থাকবে না, বাইটা দেয়া থাকবে না, যে ইংলিশ
স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাই আস কথাটি কিন্তু থাকবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পেসিভে যে বাই হবে বিষয়টা এমন না, সেন্টেন্স অনুযায়ী উইথ, ইন, অ্যাট, এটসেট্রা, সো এরকম হতে পারে। তো দেখুন আপাতত আমাদেরকে চিনতে হবে যে এটি পেসিভ সেন্টেন্স। তো দেখুন এখানে ইংলিশ কিন্তু এখানে দেখুন সাবজেক্ট হয়েছে, আর সাবজেক্টটি কিন্তু কি নিষ্ক্রিয় আকারে আছে। ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই আস। এখন এর উত্তরটা হবে দেখুন ইংলিশ, এই যেটি প্রেজেন্ট টেন্সে আছে এই কারণে আমরা ইজ দিয়েছি। ইংলিশ ইজ, কারণ এই যে অক্সিলারি ভার্ব একটা নিয়ে আসতে হবে, সেটি হচ্ছে ইজ। অক্সিলারি ভার্বটা আমরা নিয়ে আসলাম, প্রাইমারি অক্সিলারি ভার্ব। ইংলিশ ইজ, স্পিকটা স্পোকেন, ইংলিশটা হবে কি স্পোকেন। কেন? স্পিক থেকে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরপর দেখুন আরেকটি উদাহরণ, দ্য টুর্নামেন্টস ডট অর্গানাইজ ভেরি নাইসলি স্টার্টে। দেখুন অর্গানাইজটা কিন্তু ব্র্যাকেটে আছে, এটিকে আমাদের V3 করতে হবে। V3 করব প্লাস হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আমরা এখানে নিয়ে আসবো, দ্য টুর্নামেন্টস। তো দ্য টুর্নামেন্টসের পর দেখুন ওয়াজ হবে না, এখানে ওয়ার নিয়ে আসতে হবে, কারণ দেখুন টুর্নামেন্টের সাথে এস যুক্ত আছে, প্লুরাল। এই কারণে দ্য টুর্নামেন্টস ওয়ার অর্গানাইজ থেকে V3 অর্গানাইজড ভেরি নাইসলি ইয়েস্টারডে। তো দেখুন এখানে আর না নিয়ে আমরা ওয়ার নিলাম কেন? তার কারণ হচ্ছে সেন্টেন্সটা পাস্টের। তো দেখুন শেষে কিন্তু আছে ইয়েস্টারডে, এই চিহ্নটা দেখার পরেই, পাস্টের চিহ্ন দেখার পরেই কিন্তু আমরা আর না নিয়ে ওয়ার নিছি। আর একটা কথা দেখুন যে প্যাসেজটি প্রেজেন্ট নাকি পাস্টের, এটি কিন্তু আমাদেরকে প্রথমেই দেখতে হবে বা ফলো করতে হবে। তো যারা এসএসসি পরীক্ষা দিবা সেই সকল স্টুডেন্টদের উদ্দেশ্য বলতেছি, তোমাদের প্যাসেজ আকারে আসবে এবং এই ভার্বগুলি কিন্তু ব্র্যাকেট আকারে থাকবে না, এটি কিন্তু টেবিল আকারে থাকবে। ওইখান থেকে তোমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় কোনটা হবে, তারপরে তোমাদেরকে দেখতে হবে যে ভার্বটার কী রকম পরিবর্তন হতে পারে সেন্টেন্স অনুযায়ী। অর্থাৎ আগে সিলেক্ট করতে হবে কোন জিনিসটা হবে, তারপর ওইটাকে পরিবর্তন করতে হবে। তো তোমরা যদি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করো বা রুলগুলি এভাবে পড়ো, রুল প্লাস হচ্ছে তোমরা যদি একটু প্র্যাকটিস করো এক্সাম্পল বা হচ্ছে বোর্ড কোশ্চেন তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এভাবে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা ইজিলি রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু সলভ করতে পারবা খুব ইজিলি। তো এর জন্য কিন্তু ভালো করে পড়তে হবে, রুল আকারে পড়তে হবে, বোর্ড কোশ্চেনগুলি দেখতে হবে যে রুল ম্যাচ করতেছে কি না বা কোনগুলি বেশি করে আসে। তুমি যদি বিগত সালের বোর্ড কোশ্চেনগুলি সলভ করো তাহলে কিন্তু বুঝতে পারবা যে কোন বিষয়গুলি বেশি করে আসে। আর অবশ্যই সিলেক্ট করতে হবে যে প্যাসেজটি পাস্টের কি না। পাস্টের হলে ভার্ব বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পাস্টের দিয়েই সলভ করতে হবে, পাস্ট হবে আর কি। একটি ঘটনা যখন দেয় সেটি যদি পাস্টের হয় তাহলে কিন্তু পুরো ঘটনাটাই পাস্টের বা অতীতের ঘটনা কি করে বর্ণনা করে। তো এটাকেই কিন্তু প্রথমে ক্যাচ করে নিতে হবে। তো এভাবে আমাদের যদি রুলগুলি আপনারা প্র্যাকটিস করেন যারা পরীক্ষার্থী রয়েছেন, তাহলে কিন্তু খুব সহজেই পরীক্ষায় কিন্তু এই রাইট ফর্ম ভার্বটি কিন্তু সলভ করতে পারবা। তো বেশি রুল নয়, যে রুলগুলি খুব প্রয়োজনীয়, যেগুলি সচরাচর আসে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে, এরকম রুলগুলি কিন্তু আমরা সাজিয়েছি। অনলি মাত্র 7টা রুল। এই 7টা রুল পড়লেই কিন্তু তোমরা রাইট ফর্ম অফ ভার্বের যে কোনো রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেন সলভ করতে পারবা। তো আজকে এই 2টি রুলেই থাকলো। আপনারা যদি চান তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কমেন্ট করে জানিয়ে দিলে নেক্সট যদি এর নেক্সটটা চান, নেক্সট পর্ব, তাহলে কিন্তু আমরা এই যে বাকি যে 5টা রুল আছে এই 5টা রুল কিন্তু একটি ভিডিওতে আলোচনা করব। তো আপনাদের রেসপন্সের ওপর ডিপেন্ড করে আমাদের পরবর্তী ভিডিও আসবে কি না। তো আপনাদের রেসপন্স ভালো হলে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের সাথেই থাকবা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।